গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আজ থেকে এসএসসি, সিজিএল এবং সিএসএসএল স্পেশাল জিকে জিএস এর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। আজ 17/7/2024 থেকে তোমাদের ক্লাসটা কিন্তু রেগুলার বেসিসে ঠিক সকাল 7:30টায় ক্লাসটা প্রত্যেক দিন চলবে। এছাড়া তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস আর ওদিকে পুলিশের এক্সামের জন্য কিন্তু জিকে জিএস এর ক্লাস এই চ্যানেলে চলছে নির্দিষ্ট টাইম অনুযায়ী। এর পাশাপাশি ম্যাথের ক্লাসও কিন্তু চলছে। তাই প্রত্যেককে বলছি, এই যে এই ক্লাসটাকে আমি এসএসসি, সিজিএল বা সিএসএসএল স্পেশাল জিকে জিএস ক্লাস বলছি, এমনটা নয় যে যারা শুধুমাত্র এসএসসির এক্সাম দেবে তারাই ক্লাসটা দেখবে। প্রত্যেকটা এক্সামে যেখানে জিকে জিএস তোমাদের থাকছে এক্সামে, প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু ক্লাসগুলো তোমাদের জন্য বেনিফিট হবে। আচ্ছা, সিজিএল এর ক্লাসের প্যাটার্ন কিন্তু একটু অন্যরকম থাকবে। কিভাবে পড়াবো, তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু একটা মেন টপিকস থাকবে। সেই মেন টপিকসটা দুটো ক্লাস হোক বা তিনটে ক্লাস মিলিয়ে শেষ করা হবে, এবং এর পাশাপাশি আরো দুটো সাপোর্টিং কিন্তু তোমাদের টপিক থাকবে, সাপোর্টিং টপিক। তো আজকের ক্লাসে মেন যে টপিকটা থাকছে সেই মেন টপিকটা কি? মেন টপিকটা হলো আজকের ক্লাসের তোমাদের সেন্সাস, ভারতের জনগণনা। তো ভারতের লাস্ট জনগণনা কবে হয়েছিল? 2011 সালে। তাই বলছি সেন্সাস অফ ইন্ডিয়া 2011, 2011 জনগণনা, এটা হলো তোমাদের আজকে মেন টপিক। এটা হলো মেন টপিক। আর সাপোর্টিং টপিক কোনটা পড়াবো? সাপোর্টিং টপিক হিসেবে পড়াবো তোমাদের আজকে বুক অ্যান্ড অথর। কারণ এই বুক অ্যান্ড অথর নিয়ে একটা ক্লাস যদি করানো হয়, তো সেখানে প্রায় তোমাদের 100 থেকে 150টা বুক অ্যান্ড অথর মনে রাখতে হবে টোটালে, বা প্রায় 200টা মতো বলতে পারো। তো এই বুক অ্যান্ড অথর যদি একসাথে পড়ে তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে না, কোনোদিনই মনে থাকে না। তো সেই কারণে প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে হয় 5 থেকে 6টা কিংবা 8টা 10টা বুক অ্যান্ড অথর কিন্তু প্রত্যেক দিন রেগুলার বেসিসে পড়ানো হবে। সেকেন্ড সাপোর্টিং যে টপিকটা থাকবে সেটা হলো কি? সেটা হলো ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেটস। ইম্পর্টেন্ট ডেটস থেকেও তোমরা দেখেছো এক্সামে কোশ্চেন দেয়। যেমন কোশ্চেন দেয় যে ব্রেল ডে কবে পালন করা হয়। কোশ্চেন দেবে তোমাদের যে ক্যান্সার ডে কবে পালন করা হয়। কোশ্চেন তোমরা দেখেছো যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়। তো এই যে ইম্পর্টেন্ট ডেটস, এগুলো কিন্তু মান্থ ওয়াইজ প্রায় 8টা 10টা করে করে তোমাদের প্রত্যেক দিনের ক্লাসে কিন্তু ইনক্লুড করা থাকবে। আর মেন যে টপিকটা চলবে সেটা হলো সেন্সাস অফ ইন্ডিয়া। তো শুরু করছি আজকে ফার্স্ট টপিক, সেন্সাস অফ ইন্ডিয়া 2011। তো ফার্স্ট কোশ্চেন দেখো যে সেন্সাস ইজ কন্ডাক্টেড রেগুলারলি ইন ইন্ডিয়া এভরি ড্যাশ ইয়ার। সেন্সাস অর্থাৎ জনগণনা রেগুলারলি ভারতবর্ষে কত বছর অন্তর কন্ডাক্ট করা হয়? দেখতেই পাচ্ছ কোশ্চেনটা কিন্তু এসএসসি সিজিএল টিয়ার 1 2022-এর ফার্স্ট শিফট এসেছিল, এসএসসি এমটিএসও কিন্তু এসেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো করানো হবে সেন্সাস থেকে দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের এসএসসি এর হোক বা কোনো স্টেটের এক্সাম হোক, কোনো না কোনো এক্সামে এসছে। তো আশা করি প্রত্যেকে জানো যে জনগণনা কত বছর অন্তর হয়ে থাকে। তো জনগণনা হয়ে থাকে প্রত্যেক 10 বছর অন্তর। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। এর উপর থেকে কিছু ডিটেলস জেনে নিই। দেখো এখানে বলাই আছে দ্য সেন্সাস টেক্স প্লেস এভরি 10 ইয়ার। 10 বছর পর পর কিন্তু সেন্সাস হয়ে থাকে। কোশ্চেন দেবে যে এই যে জনগণনা, জনগণনা এটা স্টেট লিস্টে থাকে, না এটা ইউনিয়ন লিস্টে থাকে, না এটা কনকারেন্ট লিস্টে থাকে। তোমরা আশা করি পলিটিতে 7 শিডিউলে পড়ে এসছো যে সেখানে কিসের কথা বলা হয়েছে, সেখানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্টের কথা বলা হয়েছে। তো সেন্সাস যদি কোশ্চেন দেয় যে সেন্সাস কোন লিস্টের অন্তর্গত, তো সেন্সাস অবভিয়াসলি সেন্ট্রালের একটা পার্ট, তো এটা অবভিয়াসলি ইউনিয়ন লিস্টের অন্তর্গত, যেখানে whereas issues relating family planning আর এ সাবজেক্ট অফ কনকারেন্ট লিস্ট, যেখানে ফ্যামিলি প্ল্যানিংটা কিন্তু আবার কনকারেন্ট লিস্টের অন্তর্গত। কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই যে সেন্সাস বা জনগণনা লাস্ট হয়েছিল কবে? লাস্ট হয়েছিল কিন্তু 2011 সালে।
তো 2011 সালে জনগণনা হওয়ার ঠিক 10 বছর পর অর্থাৎ 2021 সালে কিন্তু জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই টাইমে কোভিড পিরিয়ড চলছিল, সেই কারণে জনগণনাটাকে পোস্টপোন করানো হয়। কিন্তু কোভিড চলে যায়, তার পরবর্তীতে আজ 2024 মানে 3 বছর কিন্তু অতিক্রম হয়ে যায়, এখনো পর্যন্ত কিন্তু কোনো জনগণনা হয়নি। তবে নতুন সরকার গঠন হওয়ার পর সংসদে কিন্তু জনগণনার জন্য বিপক্ষ পার্টি থেকে তারা দাবি জানাচ্ছে। তো 2024-এ হয়তো জনগণনা হতে পারে, যদি হয় জনগণনা হয়ে যাওয়ার পর যে আপডেটগুলো তোমাদের জানতে হবে সেগুলো আমরা করিয়ে দেবো। তবে এখনকার জন্য তোমাদের সব থেকে যদি বলা হয় যে কারেন্ট ফ্যাক্ট কোনটা, তো এখনকার জন্য কারেন্ট ফ্যাক্ট হলো 2011-র জনগণনা, কারণ এর পরে এখনো জনগণনা হয়নি। তাই যদি কোশ্চেন দেয় এই যে জনগণনাটা 2024-এ হবে বা 2025-এও হতে পারে, তো এটা কে করাবে বা এর আগে যে জনগণনা হয়েছিল সেই জনগণনার দায়িত্ব কার হাতে ছিল? এক্ষুনি তো বললাম এটা ইউনিয়ন লিস্টের অন্তর্গত। তো দায়িত্ব অর্থাৎ রেসপন্সিবিলিটি কার? রেসপন্সিবিলিটি হলো হোম মিনিস্ট্রির, অর্থাৎ গৃহমন্ত্রীর হাতে কিন্তু এই জনগণনা করার দায়িত্ব থাকে। তো গৃহমন্ত্রীকে বর্তমানে 2024-এর এই ইলেকশন হওয়ার পরে তো গৃহমন্ত্রী এখন বর্তমান হলেন অমিত শাহ। অমিত শাহ হলেন গৃহমন্ত্রী। আচ্ছা চলে আসো, দেখো পরের কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ওয়াজ দ্য ড্যাশ ন্যাশনাল সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পরে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মিনিং কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, এখানে আমি বাংলা টাইপিং করার টাইম পাইনি বা বাংলা এই এসএসসি সিজিএল বা এমটিএস এ বাংলা টাইপিং করব না, এই কারণে তোমাদের এক্সামটা কিন্তু হয় ইংলিশ প্যাটার্নে নতুবা হিন্দি প্যাটার্নে দিতে হবে। শুধুমাত্র এমটিএস এ হয়তো একটা অপশন থাকবে বেঙ্গলি মিডিয়ামে এক্সাম দেওয়ার। তো প্রত্যেককে বলছি যে ধীরে ধীরে ইংলিশ টার্মগুলো রপ্ত করো, কারণ এসএসসি সিজিএল বা সিএসএল এক্সাম দেওয়ার জন্য বা সেন্ট্রালের এক্সাম হোক বা কিছু স্টেটের এক্সাম আছে যেখানে শুধুমাত্র ইংলিশ ফরম্যাট বা হিন্দি ফরম্যাটে কোশ্চেন আসে। বেঙ্গলি মিনিং বলে দিচ্ছি, অসুবিধা হলে সেটা কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলের এক্সামে এসেছিল 2020 সালের ফার্স্ট শিফটে কোশ্চেন এসেছিল। সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ওয়াজ দ্য ড্যাশ ন্যাশনাল সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স। 2011-র যে জনগণনাটা স্বাধীনতার পরে কততম জনগণনা এটা ছিল? আচ্ছা যদি কোশ্চেন দেয় প্রথম সেন্সাস কবে হয়েছিল, প্রথম জনগণনা, ফার্স্ট জনগণনা, প্রথম জনগণনা কবে হয়? তো প্রথম জনগণনা হয় 1872 সালে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে কনফিউজিং করার জন্য, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এই দুটোর মধ্যে। কোশ্চেন দেবে প্রথম রেগুলারলি, ফার্স্ট রেগুলারলি বা দেবে ফার্স্ট অফিসিয়ালি, ফার্স্ট রেগুলারলি বা ফার্স্ট অফিসিয়ালি জনগণনা হয়, জনগণনা হয় কত সালে? তো জনগণনা হয় 1881 সালে, এবং এই 1881 সালের পর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু জনগণনা হয়েছে। তাই কোশ্চেন দেয় যে প্রথম জনগণনার সময় ভাইসরয় কে ছিলেন? তো প্রথম জনগণনার সময় ভাইসরয় কে ছিলেন? ছিলেন লর্ড মেয়ো। কে ছিলেন? লর্ড মেয়ো। আর যদি কোশ্চেন দেয় ফার্স্ট রেগুলারলি সেন্সাস যেটা চালু হয়েছিল 1881 সালে, সেই টাইমে ভাইসরয় কে ছিলেন? সেই টাইমে ভাইসরয় ছিলেন লর্ড রিপন। কে ছিলেন? লর্ড রিপন। আচ্ছা তাহলে এবার যদি তোমাদের কোশ্চেন দেয় যে প্রথম জনগণনা থেকে 2011-র জনগণনা পর্যন্ত কতবার জনগণনা হয়েছে, অর্থাৎ 2011 জনগণনাটা কততম জনগণনা ছিল প্রথম থেকে, তাহলে প্রথম কবে জনগণনা হয়? প্রথম হয় 1872।
1872 পরে রেগুলারলি জনগণনা শুরু হয় কবে? 1881। এরপর কি বলেছি, প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু জনগণনা হয়েছে, অর্থাৎ 1891-তে হয়েছে। 1891-এর পরে হয়েছে 1901 সালে, 1901-এর পরে হয়েছে 1911, তার ঠিক 10 বছর পরে একইভাবে 1921, 1931, 1941, 1951। আচ্ছা, 51টাকে বক্স করে মার্কিং করছি, কারণ এখান থেকেও আরেকটা কোশ্চেন দেয়, সেটা পরে বলছি। 1951-র পরে 1961, 1971, 1981, 1991, তারপরে হয় 2001, তারপরে হয় 2011, এরপরে হওয়ার কথা ছিল 2021, কিন্তু সেটা এখনো হয়নি। তাহলে কটা জনগণনা হয়েছে, বা 2011-র জনগণনাটা কততম জনগণনা প্রথম থেকে বলেছি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15তম জনগণনা ছিল 2011-র জনগণনাটা, একদম প্রথম থেকে। এখান থেকে 1951টা মার্কিং করেছি কেন, তার আগে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, যে প্রত্যেকটা মানে 1881-র পর থেকে প্রত্যেকটা যে ডিজিট, মানে প্রত্যেকটা যে জনগণনা হয়েছিল তার ইউনিট ডিজিট কি আছে? 1 আছে। ইউনিট ডিজিট কি আছে? 1 আছে। তোমরা অনেক সময় দেখেছো যে বিভিন্ন যে পুজোর চাঁদা বাড়িতে দেখেছো, পুজোর চাঁদা 100 টাকা হোক বা 200 টাকা হোক বা 500 টাকা হোক বা 1000 টাকা হোক বা 10,000 টাকা হোক, চাঁদা দেওয়ার সময় 500 টাকার সাথে 1 টাকা করে দেওয়া হয়, বা 100 টাকা যদি কেউ চাঁদা দেয় তার সঙ্গে 1 টাকা চাঁদা দেয়, অর্থাৎ 101 টাকা, বা কেউ 51 টাকা, মানে সে তার পারকতা অনুযায়ী 1 টাকার একটা কয়েন কিন্তু সে অ্যাড করে। তো সেখান থেকেই তোমরা রিলেট করে মনে রাখতে পারো যে জনগণনা, যদি এখান থেকে জনগণনা থেকে 3টে কোশ্চেন রিলেট করাবো। জনগণনা ফার্স্ট রেগুলারলি জনগণনা কবে হয়? 1881। দেখো ইউনিট ডিজিটে 1 আছে। কোশ্চেন দেবে ভারতের স্বাধীনতার হওয়ার পর প্রথম জনগণনা কত সালে হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম জনগণনা হয় কবে? প্রথম জনগণনা হয় 1951 সালে। সেই কারণেই একটু আগেই বললাম 1951টাকে আমি বক্স করে মার্কিং করছি, এবং সেখানে দেখতেই পাচ্ছ ইউনিট ডিজিটেও কিন্তু 1 আছে। কোশ্চেন দেবে ভারতের শেষ জনগণনা কবে হয়েছে? তো শেষ জনগণনা হয়েছে 2011 সালে। কততম জনগণনা ছিল? ছিল এটা 15তম জনগণনা। কোশ্চেন দেবে যে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যে জনগণনাটা হয়েছিল সেই জনগণনাটা কত নাম্বার জনগণনা ছিল? তো এখান থেকে আবার গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 নম্বর জনগণনা ছিল প্রথম থেকে। আর কোশ্চেন দেয় এখান থেকে আরেকটা, যে কোশ্চেনটা এখানে রাখা হয়েছে, যে স্বাধীন হওয়ার পর থেকে, ভারত ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর থেকে কবে স্বাধীনতা পেয়েছে ভারত? 15 আগস্ট, 15 আগস্ট 1947। তো এই ভারত যে 15 আগস্ট 1947 সালে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে কতগুলো জনগণনা হয়েছে? তো এখান থেকে আবার গুনে নাও, স্বাধীন হওয়ার পর প্রথম জনগণনা হয় কবে? স্বাধীন হওয়ার পর প্রথম যে জনগণনাটা হয় সেটা হয় 1951 সালে। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে কত নম্বর জনগণনা? 7 নম্বর জনগণনা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু 7th অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে এখান থেকে 3টে-4টে কোশ্চেন তোমাদের কভার করিয়ে দিয়েছি। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, কোনো না কোনো এক্সামে এসছে, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এবং এক্সট্রা ফ্যাক্ট যেগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম লিঙ্কটা তোমরা টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে, সেখানে গিয়ে সার্চ করবে @the learning expert SD।
সার্চ করলে তোমরা আমাদের টেলিগ্রামের যে গ্রুপটা সেই গ্রুপটা সেখান থেকে পেয়ে যাবে এবং তাতে অ্যাড হয়ে যাবে, অথবা এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্সটা ফলো করছো তার মধ্যে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার ওপর ক্লিক করলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস মানে আজ যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের এখানে দেখো এর উপরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস লেখা আছে যে 2011 যে জনগণনাটা সেটা ছিল কত নম্বর, 15তম জনগণনা। কোশ্চেন দেবে এই যে জনগণনাটাই এক্ষুনি তোমাদের বললাম যে এই জনগণনাটা কিসের আন্ডারে, জনগণনাটা ইউনিয়ন লিস্টের আন্ডারে, ইউনিয়ন লিস্টের আন্ডারে। এবং এই জনগণনাটা কে কন্ডাক্ট করাবে, কোন মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি কন্ডাক্ট করাবে। তাই বলে কি হোম মিনিস্টার এখন যিনি আছেন অমিত শাহ তিনি কি বাড়ি বাড়ি ঘুরে বা তিনি কি এরকম খাতা পেন নিয়ে ঘুরে ঘুরে সেন্সাস করবেন? না, এমনটা না। তিনি অ্যাপয়েন্ট করবেন কোনো একজন ক্যাপ্টেনকে, অর্থাৎ কোনো একজন কমিশনারকে তিনি অ্যাপয়েন্ট করবেন। তো 2011 সালেও কিন্তু তৎকালীন যিনি প্রাইম মিনিস্টার তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন তখন ছিলেন প্রতিভা প্যাটেল। তো প্রতিভা প্যাটেল অ্যাপয়েন্ট করেছিলেন একজন কমিশনারকে, তার নাম কি? এক্সামে কোশ্চেন দেবে যে 2011 সালে যিনি কমিশনার পদে নিযুক্ত হয়েছিলেন সেন্সাসের জন্য তার নাম কি? তার নাম হলো ডক্টর শ্রী চন্দ্রমৌলি। রাজামৌলি নয়, রাজামৌলি মুভি বানায়, নাম মনে রাখবে ডক্টর শ্রী চন্দ্রমৌলি। তারপর দেখো এখানে লেখাই আছে যে কততম এটা সেন্সাস ছিল, 7তম সেন্সাস ছিল স্বাধীন হওয়ার পর। আর মোটো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোটোটাকে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল এই আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এইটা যদি ক্যাজুয়ালি ভাবে পড়ে যাও একটা এক্সামে কোশ্চেন ছিল আওয়ার ফিউচার আওয়ার সেন্সাস। তো খেয়াল রাখবে যে মোটো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2011 সেন্সাসের মোটো হলো আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। ও সি মানে প্রত্যেকটার ফার্স্ট লেটার ও সি ও এফ, তাহলে ও সি ও কি এফ। সি এর এখানে রিজনিং এর সাথে একটু রিলেট করে দিই, সি এর প্লেস ভ্যালু কত, সি এর প্লেস ভ্যালু 3, এফ এর প্লেস ভ্যালু কত 6, তাহলে অবভিয়াসলি ও এর সাথে 3 আগে আসবে, তাহলে ও সি, তারপরে আসবে কি ও এফ, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এবার দেখো পরের কোশ্চেন, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করব। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো এসএসসি স্পেশাল সিজিএল এবং এখানে এমটিএস এর ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এছাড়া এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে আলাদা আলাদাভাবে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে তার রুটিনগুলো হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়, বা তোমাদের কোনো ক্লাসের লিঙ্ক প্রোভাইড করার হলে সেই লিঙ্কগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। কেউ নর্মাল কল বা ভিডিও কল কিন্তু এই নাম্বারে করবে না, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেই চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। রিজনিং এর ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলটা একদমই নতুন চ্যানেল, কয়েকদিন হয়েছে মাত্র, তো সেই কারণে চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স থেকে এই নতুন ম্যাথের চ্যানেলের লিঙ্কটার উপরে ক্লিক
করে নতুন চ্যানেলে চলে আসো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। আর এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও, এবং দুটো চ্যানেলে রেগুলার বেসিসে নির্দিষ্ট টাইমে কিন্তু রুটিন ওয়াইজ ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে রুটিন ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন সেন্সাসের উপর থেকে। পরের এক্ষুনি যেটা বললাম যে সেন্সাসের স্লোগান, হোয়াট ওয়াজ দ্য স্লোগান অফ সেন্সাস অফ ইন্ডিয়া 2011। দেখতেই পাচ্ছ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, এবং যেটা এক্ষুনি বলছিলাম যে আওয়ার ফিউচার আওয়ার সেন্সাস আর আওয়ার সেন্সাস আর আওয়ার ফিউচার, এই দুটোর মধ্যে কনফিউজ হবে, মানে অপশন এ আর অপশন সি এর মধ্যে কনফিউজ হবে। তাহলে কি হবে অ্যান্সার, এক্ষুনি বললাম অ্যান্সার হবে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। অপশন সি এর সঠিক অ্যান্সার। 2011 সালে সেন্সাসের মোটো ছিল এটা। চলে আসো পরের কোশ্চেন। দ্য ফার্স্ট সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার ড্যাশ। এসএসসি সিজিএল 2013, এসএসসি সিজিএল 2020-তে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। প্রথম সেন্সাস কত সালে হয়েছে? এক্ষুনি বললাম ফার্স্ট জনগণনা, এখানে দেখো বলেছে ফার্স্ট জনগণনা, এখানে কিন্তু একবারও বলেনি যে ফার্স্ট রেগুলারলি জনগণনা, এটা কিন্তু বলেনি। যদি বলতো রেগুলারলি তখন অ্যান্সার হতো 1881। এখানে বলেছে ফার্স্ট সেন্সাস, তো কবে হয়? 1872 সালে। কে ছিল ভাইসরয়? লর্ড মেয়ো কিন্তু ভাইসরয় ছিল। এখানে দেখো লেখাই আছে ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিয়া ইন 1872, কে ভাইসরয় ছিল? লর্ড মেয়ো ভাইসরয় ছিল। এসএসসি সিজিএল 2022-এ দেখো 13/12/2022-এ কিন্তু শিফট 3 এর কোশ্চেন। ফার্স্ট রেগুলার অফিসিয়াল সেন্সাস অফ ইন্ডিয়া কবে হয়েছিল? হয়েছিল 1881 সালে, লর্ড রিপন। আচ্ছা, এক্ষুনি বললাম যে 2011 সালে যে সেন্সাসটা হলো, এই সেন্সাস হওয়ার জন্য একজন কমিশনারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো তার নাম কি? তার নাম হলো সি চন্দ্রমৌলি। তেমনি প্রথম রেগুলারলি জনগণনা যখন শুরু হয়েছিল লর্ড রিপনের আমলে, তখনও কিন্তু একজন কমিশনারকে একজন ব্যক্তিকে কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামিনারের সব থেকে ফেভারিট কোশ্চেন, কোনো না কোনো ঘটনার প্রথম বা কোনো জিনিসের হাইয়েস্ট, কোনো জিনিসের লোয়েস্ট, এইগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হয়। তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ফার্স্ট কমিশনার কে ছিল ইলেকশনে, সরি সেন্সাসের। তো সেন্সাসের ফার্স্ট কমিশনার ছিল, তার নাম ডব্লিউ.সি. প্লাউডেন। কে ছিল? ডব্লিউ.সি. প্লাউডেন। নেক্সট দেখো এখানে দ্য ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্ট ইন। এক্ষুনি বললাম তোমাদের যখন সাল লিখে লিখে দেখালাম, তো আশা করি অ্যান্সার তোমরা জানো। অ্যান্সার কি হবে? স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে হয়? প্রথম জনগণনা হয় 1951 সালে। এক্ষুনি আরো আরেকটা তোমাদের মনে রাখা সহজ উপায় বলেছিলাম যে 1881 সাল থেকে যখন জনগণনাটা শুরু হয় রেগুলার বেসিসে বা অফিসিয়াল বেসিসে, তো প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, এবং বলেছি যে প্রত্যেক 10 বছর অন্তর যে জনগণনা হয়েছে সেই সালগুলোর লাস্ট ইউনিট ডিজিট কি ছিল? ইউনিট ডিজিট কিন্তু 1 ছিল। ইউনিট ডিজিট কত ছিল? ইউনিট ডিজিট ছিল 1। তো এখানে দেখো ইউনিট ডিজিট কত আছে? 2 আছে, চোখ বন্ধ করে কেটে দাও। ইউনিট ডিজিট আছে 7, চোখ বন্ধ করে কেটে দাও। ইউনিট ডিজিট আছে 0, চোখ বন্ধ করে কেটে দাও। ইউনিট ডিজিট আছে 1, অর্থাৎ অ্যান্সার হবে 1951, স্বাধীনতার পর। এটা জাস্ট মনে রাখার জন্য বলেছি, এমনি তোমরা এই কোশ্চেনটা মুখস্থ রাখবে। দেখতেই পাচ্ছ কোশ্চেনটা দিয়েছে এসএসসি এমটিএস 2022-এর শিফট 3 এর কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেন। দ্য মোস্ট পপুলাস স্টেট ইন ইন্ডিয়া। মোস্ট পপুলাস। আচ্ছা, এবার এখান থেকে সেন্সাসের নেক্সট টপিকে চলে আসছি। সব থেকে বেশি পপুলেটেড স্টেট 2011 সেন্সাস অনুযায়ী। 2022-এ এসএসসি সিজিএল এর শিফট 3 এর কোশ্চেন। তো তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ, এর উপরে কিছু ডিটেলস আগে জেনে নাও। যে অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া কত ছিল? 2011 সেন্সাস অনুযায়ী ভারতের টোটাল জনসংখ্যা কত ছিল? 1.21 বিলিয়ন। এর অর্থ কি? 121 কোটি লোক ছিল। 121 কোটি কিন্তু লোক ছিল। কিন্তু বর্তমানে
121 কোটির থেকে লোক সংখ্যা প্রায় 140 কোটির আশেপাশে ছাড়িয়ে গেছে। সেই কারণে কিন্তু ইন্ডিয়া বিশ্বের মধ্যে সব থেকে পপুলেটেড কান্ট্রি চায়নাকে অতিক্রম করে হয়েছে। যদিও এর অফিসিয়াল ডাটা কিন্তু এখনো দেয়নি, কারণ লাস্ট যে অফিসিয়াল ডাটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা অ্যাপ্রুভ করব, যেটাকে আমরা সঠিক বলে মনে করব, সেটা হলো 2011 সেন্সাস। এর পরবর্তী সেন্সাস যখন হবে তখনকার ডাটা অনুযায়ী আমরা তখন দেখব। তো এখনকার সব থেকে কারেন্ট ডাটা হিসেবে আমরা ফলো করব কোনটা, 2011 সেন্সাসের। সেই অনুযায়ী 121 কোটি ভারতে কিন্তু জনসংখ্যা ছিল, সেটা কিন্তু বলা হয়েছে। এবার দেখো, মোস্ট পপুলাস স্টেট ইন ইন্ডিয়া, সব থেকে বেশি জনসংখ্যা আছে কোন স্টেটে 2011 সেন্সাস অনুযায়ী? সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরে সেকেন্ড পজিশনে কে আছে? সেকেন্ড পজিশনে আছে মহারাষ্ট্র, 3 নম্বর পজিশনে আছে বিহার, 4 নম্বর পজিশনে আছে ওয়েস্ট বেঙ্গল, 5 নম্বর পজিশনে আছে কি? অন্ধ্রপ্রদেশ। এবার এই যে 5টা স্টেটের বললাম, 5টা স্টেটের নাম কিন্তু মনে রাখবে, কিন্তু তোমাদের মধ্যে অনেক তিসমার্কা আছে, তারা শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে সব থেকে পপুলেটেড স্টেট কোনটা ছিল? সব থেকে পপুলেটেড স্টেট ছিল উত্তরপ্রদেশ। বাকিগুলো থেকে যখন কোশ্চেন দেবে বা কোশ্চেন দিয়েছে, সেটাও আমি আজকের ক্লাসে দেখিয়ে দেব, তখন কিন্তু তোমাদের হাউতাস করতে হবে। তাই প্রত্যেককে বলছি, ফার্স্ট 5 যে মোস্ট পপুলার স্টেট সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, একদম পরপর মুখস্থ রাখতে হবে। তাহলে সব থেকে পপুলেটেড স্টেট কোনটা? সব থেকে পপুলেটেড স্টেট হলো ইউপি, উত্তরপ্রদেশ। তারপর কে? তারপর মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরে কি? বিহার। মহারাষ্ট্রের পরে হলো বিহার। বিহারের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের পরে হলো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, 2011 যখন জনগণনা হয়েছিল তখন ভারতের স্টেটের সংখ্যা ছিল কটা? 29টা স্টেট ছিল, 29টা স্টেট, আর 7টা ছিল ইউটি। এটা কিন্তু মনে রাখবে 2011 জনগণনার সময় সেই রেসপেক্টে কিন্তু করা হয়েছিল। কারণ অন্ধ্রপ্রদেশ, যেটা আমি বলছি, অন্ধ্রপ্রদেশ কিন্তু 2014 সালে সেকেন্ড জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ কিন্তু ভেঙে যায়। অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হয় তেলেঙ্গানা, যেটা ভারতের নবনির্মিত রাজ্য, আর একটা অন্ধ্রপ্রদেশ হিসাবে থেকে যায়। তো 2011-তে কটা, আর এখন বর্তমানে স্টেটের সংখ্যা কটা? এখন স্টেটের সংখ্যা হয়ে গেছে কটা? 28টা স্টেট হয়ে গেছে, 28টা স্টেট। আর ইউটির সংখ্যা হয়ে গেছে কত? এখন ইউটির সংখ্যা হয়ে গেছে 8টা। কিন্তু যখন 2011 সেন্সাস হয়েছিল তখন 29টা রাজ্য ছিল ভারতে। তো সেই 2011 অনুযায়ী সব থেকে পপুলেটেড স্টেট কোনটা? সব থেকে পপুলেটেড হলো উত্তরপ্রদেশ, তারপর হলো মহারাষ্ট্র, তারপর হলো বিহার, তারপর হলো ওয়েস্ট বেঙ্গল, তারপর হলো অন্ধ্রপ্রদেশ। চলে আসো যে কোশ্চেনটা এক্ষুনি বললাম সেই কোশ্চেনটার দিকে। বলছে দ্য মোস্ট পপুলাস স্টেট অফ ইন্ডিয়া ইজ। তো মোস্ট পপুলাস স্টেট কোনটা? এক্ষুনি বললাম উত্তরপ্রদেশ হলো সব থেকে মোস্ট পপুলাস স্টেট, অপশন ডি এর সঠিক অ্যান্সার। এবার যদি এখান থেকে কোশ্চেন আরেকটা দিতে পারে যে ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে মোস্ট পপুলেট ইউনিয়ন টেরিটরি কোনটা ছিল? তো দেখো এখানেই পরেই আমি লিখে রেখেছি, সব থেকে হাইয়েস্ট পপুলেট ইউটি হলো কোনটা? দিল্লি। দিল্লির জনসংখ্যা 1.67 করোড় ছিল 2011 সেন্সাস অনুযায়ী, এবং সব থেকে কম যে জনসংখ্যা ছিল সেটা ছিল কোথায়? লাক্ষাদ্বীপে, ইউটিস এর মধ্যে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ এর মধ্যে। আর যদি সেম কোশ্চেনটা যদি বলা হয় স্টেটের ক্ষেত্রে, যে কোন স্টেটে সব থেকে কম জনসংখ্যা ছিল, তো সেটা ছিল সিকিম। তো সিকিমের সব থেকে লিস্ট পপুলেটেড স্টেট হলো কোনটা? যদি কোশ্চেন দেয়, লিস্ট পপুলেটেড স্টেট হলো সিকিম। সিকিমের পরে লিস্ট পপুলেটেড হলো মিজোরাম, এবং তারপরে লিস্ট পপুলেটেড হলো কোনটা? অরুণাচল প্রদেশ। এই তিনটেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সিকিম ছিল সব থেকে লোয়েস্টের আগে, মানে সেকেন্ড লোয়েস্ট কে ছিল? সেকেন্ড লোয়েস্ট ছিল মিজোরাম, এবং থার্ড লোয়েস্ট কে ছিল? থার্ড লোয়েস্ট ছিল অরুণাচল প্রদেশ। এবার এখান থেকে এর উপর থেকে দেখো যে কোশ্চেনগুলো এক্সামে দিয়েছিল সেই কোশ্চেনগুলো ভালোভাবে খেয়াল করো। বলেছে অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস
হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেশন আফটার ইউপি, আফটার উত্তরপ্রদেশ। তাহলে যারা শুধুমাত্র ফার্স্ট টাইম মনে রেখেছিল যে সব থেকে পপুলেটেড স্টেট কোনটা, উত্তরপ্রদেশ, সব থেকে পপুলেটেড ইউটি কোনটা, দিল্লি, সব থেকে লিস্ট পপুলেটেড স্টেট কোনটা, সিকিম, সব থেকে লিস্ট পপুলেটেড ইউটি কোনটা, সেটা হবে লাক্ষাদ্বীপ। তো যারা এইটুকু মনে রেখেছে তারা কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। দেখতেই পাচ্ছ 2019-এর সিপিওতে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, এসএসসি সিপিও এর 2019-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। তো অ্যান্সার কি হবে? সব থেকে পপুলেটেড স্টেট ছিল কি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরে পপুলেটেড স্টেট কি ছিল, মহারাষ্ট্র। দেখো অপশনে মহারাষ্ট্র আছে, তো অ্যান্সার কি হবে? উত্তরপ্রদেশের পর পপুলেটেড স্টেট কোনটা, মহারাষ্ট্র, এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসো, হাফ অফ ইন্ডিয়ান পপুলেশন লিভস ইন অনলি 5 স্টেট। এই যে এক্ষুনি বলছিলাম যে প্রথম 5টা যে পপুলেটেড স্টেট, এটা মনে রাখার জন্য, সেটা কেন মনে রাখতে বলেছিলাম এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, এমটিএস এর এক্সামে কোশ্চেন দিয়েছে, এমটিএস 2022 19 জুলাইয়ের ফার্স্ট শিফটের কোশ্চেন, হাফ অফ ইন্ডিয়াস পপুলেশন লিভস ইন অনলি 5 স্টেট, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ ওয়ান অফ দোজ। সব থেকে বেশি মানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান পপুলেশন 5টা স্টেটে বাস করে, সেই 5টা স্টেটের মধ্যে একটা স্টেটের নাম কিন্তু এই 4টে অপশনের মধ্যে দেওয়া আছে, সেই অপশনটাকে এর মধ্যে থেকে খুঁজে বার করতে বলেছে। তো এখানে দেখো আছে উত্তরাখণ্ড, কেরালা, গুজরাট আর কি আছে, ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট মোস্ট পপুলেটেড স্টেট, তার মধ্যে ফার্স্টে কে ছিল, ফার্স্টে ছিল ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরে ছিল কি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরে ছিল কি, বিহার। বিহারের পরে ছিল ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পরে মনে রাখতে বলেছিলাম অন্ধ্রপ্রদেশ। তাহলে এর মধ্যে দেখো এই মোস্ট 5 যে পপুলেটেড স্টেট, এর মধ্যে কোনটা অপশনে আছে, তো অপশনে দেখতে পাচ্ছ আছে ওয়েস্ট বেঙ্গল। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওয়েস্ট বেঙ্গল, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরে দেখো এখানে চলে আসছে, হোয়াট ইজ দ্য লিটারেসি রেট ইন ইন্ডিয়া অ্যাজ পার 2011 সেন্সাস। তো এই কোশ্চেনটা আমি এখানে ছেড়ে দিচ্ছি, এর পরদিন এই লিটারেসি রেটের ওপর থেকে তোমাদের টপিকটা শুরু করব নেক্সট ক্লাসে। তো কোশ্চেনটা অ্যান্সার কি হবে সেটা তোমরা জেনে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমাদের হাতে যদি কোনো ডাটা থাকে সেটা কিন্তু পড়ে আসবে এই লিটারেসি রেটের ওপর থেকে। তো মেন টপিক যেটা বললাম আজকের ক্লাসে, সেন্সাস। তো সেন্সাসের টপিকটা আমরা আজকে এই পর্যন্ত রাখছি। এবার পরবর্তী সাপোর্টিং যে টপিকগুলো আমরা এর সাথে সাথে কন্টিনিউ করব, সেটা আমরা এবার শুরু করব। তো এখানে তোমরা হেডিং করে নাও বুকস, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর। তো ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথরের মধ্যে ফার্স্ট কোশ্চেনটা দেখো যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার, এখানে শুধু আমি একটা সালই লিখেছি, এসএসসি 2020 সালে এক্সামে এসেছিল। তো এটা শুধুমাত্র এসএসসি না, এটা তোমরা স্টেটের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের এক্সাম হোক বা এসএসসির এক্সামেও কিন্তু বহুবার কোশ্চেনটা দিয়েছে। এটা কার অটোবায়োগ্রাফি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হলো মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে দেখো পরবর্তী বই, মিলান্দ পানাহ। মিলান্দ পানাহ এটা একটা সংস্কৃত ড্রামা, জৈন স্টোরি, পালি টেক্সট না পার্সিয়ান এপিক। আচ্ছা, ডান সাইডে মিলান্দ পানাহর বইটা বলছি, মিলান্দ পানাহ বইটার ছবি আশা করি দেখতে পাচ্ছ। এবং একটা জিনিস আমি বলতে পারবো, যারা স্মার্ট আছো তারা ইজিলি অ্যান্সার করতে পারবে এই কোশ্চেনের অ্যান্সার না জানা সত্ত্বেও। কোশ্চেনটা দিয়েছিল ইউপি পিএসসি 1996 সালে। কেন বললাম যারা স্মার্ট আছে তারা করতে পারবে, যারা স্মার্ট ওয়ার্কিং করে, স্মার্ট ভাবে যারা পড়াশোনা করে। তো এখানে দেখো যে ছবিটার মধ্যে আছে গৌতম বুদ্ধের ছবি। গৌতম বুদ্ধ হাত উঁচু করে তিনি বোধি টিরির নিচে, খুব সম্ভবত মানে একটা টিরি আঁকা আছে, একটা গাছের নিচে বসে তিনি উপদেশ দিচ্ছেন বা বাণী শোনাচ্ছেন। তো গৌতম বুদ্ধের সাথে সাথে রিলেট করতে পারো, এটা বুদ্ধের
কোনো একটা গ্রন্থ, এবং বুদ্ধদের সমস্ত বৌদ্ধ ধর্মের সমস্ত গ্রন্থ কিন্তু লেখা হয়েছিল কোন ভাষায়? পালি ভাষায় লেখা হয়েছিল। তাহলে মিলান পানাহ একটা কি? একটা হলো পালি টেক্সট। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, পরের বুকস রাজানামা। রাজানামা is Persian translation of which book? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখতে পাচ্ছ বহু এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। দেখতে পাচ্ছ ইউপি পিএসসি 2001-এ দিয়েছে, তারপর এখানে ইউপি পিএসসি পিও এআরও এই এক্সাম 2022-এও কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো রাজামনামা যে পার্সিয়ান ট্রান্সলেশন, এটা এই বইটা কার, কোন বইয়ের পার্সিয়ান ট্রান্সলেশন? এটা হলো মহাভারতের পার্সিয়ান ট্রান্সলেশন। আচ্ছা, মহাভারত বা রামায়ণ, এখান থেকে কোশ্চেন করিয়েছিলাম তোমাদের সম্ভবত পিএসসির যে ক্লাসগুলো হয়, পিএসসি কি পুলিশের ক্লাস, তার মধ্যে কোনো একটা ক্লাসে পড়িয়েছিলাম যে রামায়ণের পার্সি সংকলন বা পার্সিয়ান ট্রান্সলেশন কে করেছিল? বলেছিলাম বাদায়ুনি। তো রামায়ণ হোক বা মহাভারত হোক, দুটো বইয়েরই পার্সিয়ান ট্রান্সলেশন করেছে কে? পার্সিয়ান ট্রান্সলেশন করেছে বাদায়ুনি। অর্থাৎ রাজামনামা বইটা কে লিখেছেন? লিখেছেন বাদায়ুনি। কে লিখেছেন? বাদায়ুনি লিখেছেন। এছাড়া এখানে নেক্সট বইতে চলে আসো, রিপাবলিক বইটা কে লিখেছেন? তো রিপাবলিক বইটা লিখেছেন কে? বইটা লিখেছেন প্লেটো। কে লিখেছেন? প্লেটো। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে বইটার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দা রিপাবলিক। এই যে বইটা লিখেছেন কে? লিখেছেন প্লেটো। পরের কোশ্চেনে চলে আসো। পরে দেখো এখানে 4-5টা বই পরপর আমি এখানে লিখে দিয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। বইটা কে লিখেছেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটা লিখেছেন দাদা ভাই নরৌজি। বইটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে মার্কিং করে রাখবে। এ নেশন ইন দ্য মেকিং বইটা কে লিখেছেন? লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দ্য স্টোরি অফ মাই লাইফ বইটা কে লিখেছেন? লিখেছেন মোরারজি দেশাই। তারপর অভয়োদয়া বইটা কে লিখেছেন? লিখেছেন মদন মোহন মালব্য। ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বইটা কে লিখেছেন? লিখেছেন বীর সাভারকর। নেক্সট চলে আসো, হু ওয়াজ দ্য অথর অফ শাহনামা। শাহনামা বইটা কে লিখেছেন? তো এখানে বইটার ছবি ডান সাইডেই প্রোভাইড করা আছে, এবং কে লিখেছেন? লিখেছেন ফিরদৌসি। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এমপিপিএসসি 2015 সালের কোশ্চেন। তো শাহনামা বা শাহনামাহা এই যে বইটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? পার্সি ল্যাঙ্গুয়েজে লেখা। এক্সামে কোশ্চেন দিয়েছিল, কে লিখেছে? লিখেছে ফিরদৌসি লিখেছে। কোশ্চেন দেবে এই ফিরদৌসি কার সভাকবি ছিলেন বা কার দরবারে ছিলেন? তো তিনি ছিলেন মাহমুদ গজনির দরবারে তিনি ছিলেন। এই বইতে কি বলা আছে? ইট কন্টেন্স বায়োগ্রাফি অফ দ্য রুলস বিফোর আরব কনকোয়েস্ট অফ ইরান। তো ইরানের ওপরে বিষয়বস্তু কিন্তু এই বইতে লেখা আছে। কার লেখা? ফিরদৌসি। কার দরবারে ছিলেন? মাহমুদ গজনির দরবারে ছিলেন। আচ্ছা, এখানে তোমাদের ইম্পর্টেন্ট বুকস কিন্তু আজকের ক্লাসে কমপ্লিট করলাম। নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হলো ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটসে ফার্স্টে চলে আসো। এখানে কিছু ইম্পর্টেন্ট ইয়ার 2023, 2024 এবং 2025 এই তিনটে সালকে কি কি ইম্পর্টেন্ট ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো গত বছর চলে গেছে 2023-2023-এ বলা হয়েছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। 2024 অর্থাৎ এই বছরকে কি বলা হয়েছে? বলা হয়েছে আইওয়াইসি অর্থাৎ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডিস বলা হয়েছে। কোন সালকে? 2024 সালকে। আর 2025 সালকে কি বলা হয়েছে? আচ্ছা, এই যে সালগুলোকে কিছু না কিছু বলা হচ্ছে, যেমন 2023-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস বা
2024 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডিস বলা হচ্ছে। এটা ঘোষণা কে করে? এটা ঘোষণা করে কিন্তু ইউনাইটেড নেশন। তো ইউনাইটেড নেশন 2025-এরটাও ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করেছে? ঘোষণা করেছে 2025 সালটা ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসাবে কিন্তু পরিচিতি লাভ পাবে। তো এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার চলে আসো জানুয়ারি মাসের যে ইম্পর্টেন্ট ডেটস গুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, হোয়েন ইজ দ্য প্রবাসী ভারতীয় দিবস সেলিব্রেটেড? তো প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? আচ্ছা, প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয়? পালন করা হয় কারণ এই দিন মহাত্মা গান্ধী কি করেছিলেন? তিনি সাউথ আফ্রিকা থেকে 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে কমপ্লিটলি তিনি ভারতে চলে এসেছিলেন, অর্থাৎ ইন্ডিয়াতে চলে এসেছিলেন। তো তারপর থেকে 9 জানুয়ারি সেই দিনের স্মৃতির উদ্দেশ্যে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এসএসসি সিজিএল 2013-2020 সালে কিন্তু এক্সামে দিয়েছিল। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট মানে জানুয়ারি মাসের গুলোই আমি আজকের ক্লাসে ইনক্লুড করেছি, সেগুলো এখান থেকে ভালোভাবে নোট ডাউন করে নাও। 4th জানুয়ারিতে কি দিবস পালন করা হয়? পালন করা হয় বিশ্ব ব্রেইল দিবস, ওয়ার্ল্ড ব্রেইল ডে। ব্রেইলটা কি? যারা চোখে দেখতে পায় না তাদের জন্য দেখবে নোটের উপরে হোক বা বিশেষ করে তোমরা এটা ফ্লাইটে হোক বা ট্রেনে হোক দেখতে পাবে যে কিছু বিন্দু বিন্দু মতো সংখ্যা থাকে, যেটার উপরে টাচ করে তারা বুঝতে পারে যে সেই সংখ্যাটা কি বা সেটা কি লেখা আছে। তো সেইগুলোকে বলা হয় ব্রেল ল্যাঙ্গুয়েজ। তো বিশ্ব ব্রেল দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 4th জানুয়ারিতে। 9 জানুয়ারিতে এক্ষুনি বললাম প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল 2020-13 কোশ্চেন। 10 জানুয়ারিতে পালন করা হয় ওয়ার্ল্ড হিন্দি ডে। আর ন্যাশনাল হিন্দি ডে কবে পালন করা হয় সেটা আমরা পরবর্তী যে মাসগুলোতে আছে সেখানে কিন্তু আলোচনা করব। এখন শুধুমাত্র এটা জেনে রাখো যে 10 জানুয়ারিতে কি পালন করা হয়? ওয়ার্ল্ড হিন্দি ডে। 12 জানুয়ারিতে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে, রাষ্ট্রীয় যুব দিবস। 2013 সালে সিজিএল এক্সামে কোশ্চেন দিয়েছিল। 15th জানুয়ারিতে পালন করা হয় আর্মি দিবস, আর্মি ডে। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা 2015 সালে সিএসএসএল, 2019-এর সিপিওতে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। 23 জানুয়ারিতে কি পালন করা হয়? ভেলোর ডে, অর্থাৎ বাংলাতে কি বলবো? পরাক্রম দিবস। পরাক্রম দিবস কবে পালন করা হয়? 23শে জানুয়ারি। কার স্মৃতির উদ্দেশ্যে? নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতিতে পরাক্রম দিবস পালন করা হয়। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জানুয়ারি মাসের 24 তারিখটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এসএসসি সিজিএল 2019, 2021-এ দিয়েছিল, এছাড়া আরো অন্যান্য এক্সামে দিয়েছিল, সবকটা কিন্তু আমি এখানে ইনক্লুড করতে পারিনি। তারপর দেখো 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। 25 জানুয়ারি এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ রিসেন্টলি 2024-এ লোকসভা ইলেকশন হয়ে গেল। তো ভোটার্স ডে কবে পালন করা হয়? পালন করা হয় 25শে জানুয়ারি। 26শে জানুয়ারি আশা করি এটা প্রত্যেকেই জানো, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। কিন্তু অনেকেরই আমি দেখেছি এই 26 জানুয়ারির দিন আর 15ই আগস্টের দিন এই দুটো জায়গায় কিছু ক্যান্ডিডেট না, কিছু পাবলিকের কথা বলছি যারা অনলাইনে থাকে, বিশেষ করে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, সেখানে ভুলভাল লেগে যে 15 আগস্টটাকে লিখবে রিপাবলিক ডে আর 26শে জানুয়ারিকে লিখবে ইন্ডিপেন্ডেন্স ডে। তো খেয়াল রাখবে এটাকে বলা হয় কিন্তু প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক ডে 26শে জানুয়ারি। 30th জানুয়ারিতে পালন করা হয় ন্যাশনাল মার্টিয়ার্স ডে, অর্থাৎ রাষ্ট্রীয় শহীদ দিবস। কার স্মৃতির উদ্দেশ্যে এটাকে পালন করা হয়? মহাত্মা গান্ধী, নাথুরাম গোডসে এই 30 জানুয়ারিতে মহাত্মা গান্ধীকে গুলি করে টপকে দিয়েছিল, সেই কারণে তার স্মৃতির উদ্দেশ্যে 30 জানুয়ারিতে ন্যাশনাল মার্টিয়ার্স ডে হিসেবে পালন করা হয়। সিএসএসএল 2021, সিজিএল 2013-তে কিন্তু
কোশ্চেনটা দিয়েছিল। তো জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেটস কিন্তু আলোচনা করে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। কোশ্চেন দেখো এখানে বলছে যে হুজ বার্থ অ্যানিভার্সারি ইজ সেলিব্রেটেড অ্যাজ পরাক্রম দিবস অন 23 জানুয়ারি ইচ ইয়ার। এক্ষুনি বললাম 23 জানুয়ারিতে পরাক্রম দিবস কার বার্থ অ্যানিভার্সারি পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। DSSSB পিজিটি ফিজিক্স 2019-2021 ফার্স্ট শিফটে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। তো আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট ডেটস এর ওপর থেকে যে টপিকটা সেটা এই পর্যন্ত রাখছি। তাহলে 3টে টপিক করেছি, একটা মেন টপিক যেটা বললাম সেন্সাস, সেটা কিন্তু নেক্সট ক্লাসে তারপর থেকে কন্টিনিউ হবে। আর সাপোর্টিং যে দুটো টপিকস করাচ্ছি বুকস অ্যান্ড অথর এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট ডেট, তো এগুলো কিন্তু তোমাদের প্রত্যেক ক্লাসে এরকম 5টা 6টা বা 8টা 10টা করে ক্লাস সাপোর্টিং এগুলো কিন্তু অ্যাড করা হবে, যাতে করে একটা ক্লাসে যদি বুক অ্যান্ড অথর পড়ায় একটা কিংবা দুটো ক্লাসে, ক্লাসটা বোরিং হয়ে যাবে এবং জিনিসটা মনেও থাকে না। সেই কারণে প্রত্যেকটা ক্লাসে যদি 6টা 7টা করে এই জিনিসগুলো পড়ানো যায়, তাহলে যেমন রিভিশনও হবে তেমন কিন্তু তোমাদের মনে থাকবে। তো এই যে টপিকগুলো আজকে পড়ানো হলো, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আর যারা এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস বা এসএসসির এক্সামের জন্য বা আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তোমাদের ক্লাস আজ থেকে শুরু হয়েছে। তো রেগুলার বেসিসে ক্লাসগুলো রাখার চেষ্টা করব। যদি রেগুলার বেসিস না হয় তাহলে একদিন অন্তর একদিন কিন্তু তোমরা এসএসসি সিজিএল বা এসএসসি এমটিএস স্পেশাল ক্লাসগুলো পেয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।